ওনার যে চিন্তা ভাবনা তাকে মাথায় রেখে এত সুন্দরভাবে বানিয়েছেন। তো আমি সভাপতি এবং আপনাদের ফুল টিমকে আমি ধন্যবাদ দেব যে আমার কথাটা ওনারা রেখেছেন। এবং আমার বিষয় না, বিষয়টা হচ্ছে মানুষের কাছে অ্যাকসেপ্টেন্সের বিষয়। আজকে শ্যামাপ্রসাদ মুখার্জির কথা যদি আমরা বলি, উনি কিন্তু সবসময় পুরো অ্যাক্টিভ ছিলেন। এত বড় পাণ্ডিত্যের ব্যক্তি, পৃথিবীর মধ্যে এত কম বয়সে ক্যালকাটা ইউনিভার্সিটির একজন ভাইস চ্যান্সেলর, এত কম বয়সে ভাইস চ্যান্সেলর হয়েছিলেন। স্যার আশুতোষ মুখার্জি, যাকে বাংলার বাঘ বলা হতো, তাঁর সুপুত্র। সেই জায়গায় উনি পরবর্তী সময়ে নেহরুর যে মন্ত্রিসভা হয়েছিল সেখানে মন্ত্রী হয়েছিলেন। কিন্তু নেহরু লিকায়ত যে চুক্তি হয়েছিল তাকে প্রতিবাদ জানিয়ে উনি কিন্তু সেই মন্ত্রিসভা ত্যাগ করলেন। এবং 1951-এ জনসংঘের প্রতিষ্ঠাতা উনি আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। সেখান থেকে পরবর্তী সময়ে 1980-তে আমাদের ভারতীয় জনতা পার্টি, অটল বিহারী বাজপেয়ী সেটা তৈরি করেন। আমরা সবাই জানি, ইতিহাস সবাই জানেন। এবং দেশের অখণ্ডতার জন্য উনি জানতেন যে আমি যদি কাশ্মীরে যাই, উনি কি বললেন যে এক দেশ মে দো নিশান, দো বিধান, দো প্রধান नहीं চলেগা। এবং যখন উনি জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রবেশ করলেন, ওনার সাথে অটল বিহারী বাজপেয়ী আরো অনেকে ছিলেন। ওনাদেরকে বললেন, বলে हम लोग भी जाएंगे आपके साथ। বলল না, তোমাদের অনেক কাজ আছে এখানে, আমাকে যেতে দাও। এবং অদ্ভুত এক বিষয় আমরা সবাই জানি যে যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চাইতো যে পাসপোর্ট ছাড়া জম্মু অ্যান্ড কাশ্মীরে প্রবেশ নিষেধ, তাহলে ওখানে ওনাকে আটকে দিতে পারতেন। কিন্তু আগের থেকেই প্ল্যান যে ওনাকে ঢুকতে দেওয়া হবে এবং সেখান থেকে ওনাকে অ্যারেস্ট করা হবে। তো ইতিহাস আমাদের সবাই জানা। এবং ওনাকে নিয়ে এমন একটা, যখন ওনার শরীর খারাপ করলো জেলে, ওনাকে এমন একটা জায়গায় রাখলেন সেখানে কোন রকম যে চিকিৎসা ব্যবস্থা কিছুই ছিল না। এবং ইচ্ছাকৃতভাবে সেই ঘটনাগুলো ঘটেছে। স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন, ওনার যে ডাক্তার তখন, যে আমার কাছে খবর ডক্টর বিধানচন্দ্র রায়, আমি যা শুনেছি যে ওনার অন্য যে ডাক্তারবাবুরা নাকি বলেছেন কোন সময় স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশন যেন ওনাকে না দেওয়া হয়। আর স্ট্রেপ্টোমাইসিন ইঞ্জেকশনই দিয়েছে, আর তার সাইড এফেক্ট আমরা সবাই জানি, যে কারণে ওনার মৃত্যু কিন্তু হলো সেখানে। এবং এই খবর যখন সারা ভারতবর্ষে আসলো, তারপর কিন্তু সারা ভারতবর্ষে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে। এবং ওনার ডেড বডি যখন নিয়ে আসা হলো, সারা বাংলার মধ্যে মানুষ যেভাবে বেরিয়েছে, আজকেও যদি আপনারা ওনার সেই যে ঘটনাগুলো চিত্রের মাধ্যমে বা আমাদের ভিডিওর মধ্যে আপনারা দেখেন, ইউটিউবে দেখেন, বুঝতে পারবেন কত পপুলার ছিল। ইচ্ছে করলে ওনার যে গুণাবলী ছিল, এত বড় রাজনীতিবিদ, এত বড় বিদ্বান ব্যক্তি, দার্শনিক, এত বড় একজন উনি আইনজ্ঞ ছিলেন, ইচ্ছে করলে আয়েস করে কিন্তু জীবন কাটাতে পারতেন, করেনি সেটা। আজকে আমরা কিন্তু এগুলো ভুলে যাই। এখন আমরা এক এক সময় দেখি, আমরা আজকে এখানে এলাম থেকেই, আমার ব্যক্তিগত জীবন থেকে আমি বলছি, ত্রিপুরাতে বাস সার্ভিস যখন শুরু হয়েছিল প্রথম, তখন বলতো মুড়ির টিন, আমাদের মোটর স্ট্যান্ড থেকে, সেই ছোট পুরোনো দিনের গাড়ি। আর আমরা বলতাম আমরা কলকাতা থেকে, কলকাতায় দেখে এসেছি এত বড় শহর, আর আগরতলা আমি তবুও বলতাম যে না, আমাদেরও বাস সার্ভিস আছে। এবং গাড়ি ঘোড়া তো একেবারেই ছিল না, খুব কম। এবং আমাদেরও কিন্তু প্রায় 20 থেকে 25টা গাড়ি কিন্তু আমাদের ছিল, আমাদের ফ্যামিলির
এবং এই গাড়ির মধ্যে মালিক এবং শ্রমিকের কি সম্পর্ক ছিল সেটা আমার ব্যক্তিগতভাবে কিন্তু আমার জানা আছে। এবং এখানে কিন্তু খুব সুন্দর একটা সম্পর্ক ছিল, এবং এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে চলে আসলো কি সমাজবাদ, কমিউনিজম, সোশ্যালিজম, এগুলো চলে আসলো। যে কিভাবে মালিককে শ্রমিক থেকে দূরে সরানো যায় আর শ্রমিককে মালিকের থেকে দূরে সরানো যায়, ভাইসা ভার্সা। আমাদের বিএমএস এর মাননীয় সভানেত্রী বলেছেন, কিন্তু আসল যে বিষয় সেটা হচ্ছে যে जो काम करेंगे काम का दाम देना चाहिए। যা কাম করবো তার দাম, এর মধ্যে কোনো প্রশ্ন নাই। কিন্তু কোন শ্রমিককে এই ফাঁকে ওই যে যারা কমিউনিজমের লোক, সোশ্যালিজমের যে লোক, তারা ঢুকে এসে মালিক এবং শ্রমিকের মধ্যে ডিভাইড অ্যান্ড পলিসির যে মাধ্যম, সেটা করাতে আজকে দেশের এতদিন বাদে যে দেশের উন্নয়ন হচ্ছে, সেই জায়গায় এখন মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস। কোনদিন উন্নয়ন কোনদিন সম্ভব না। এই বোধ শক্তিটা আমাদের ছিল না। একটা টাইমে এরকম ছিল যে সমাজের শ্রেণী শত্রু বলা হতো। আরে আজকে আমাদের টার্গেট কি? মায়েদের বলছি আমি, এখানে যারা আছেন, মহিলারা যারা আছেন, আমাদের টার্গেট যে লাখপতি দিদি, 1,18,000 লাখপতি দিদি আমাদের টার্গেট। আমরা 1,08,000 লাখপতি দিদি অলরেডি ত্রিপুরাতে তৈরি হয়ে গেছে এবং 95% লাখপতি দিদি বানিয়েছে। এবারে বাজেট আপনারা দেখবেন, মাননীয় প্রধানমন্ত্রীজির অনুপ্রেরণায় মাননীয় ফিনান্স মিনিস্টার উনি কি বলেছেন? উনি বলেছেন যে এখন এসএইচই সি মার্ট বানাতে হবে। শুধুমাত্র মেয়েদের খালি আমি লাখপতি দিদি না, তারা এন্টারপ্রেনার হতে হবে। তো আজকে যারা শ্রমিক, আমার ব্যক্তিগত জীবনে আমি অনেককে দেখেছি যারা শ্রমিক ছিল, পরবর্তী সময় তারা মালিকও হয়েছে। শ্রমিক সবসময় শ্রমিক থাকবে তো হচ্ছে না, তো এটা তো চলতেই থাকবে। শ্রমিক মালিকও হতে পারে, এন্টারপ্রেনার হতে হবে। আর এটাই মাননীয় প্রধানমন্ত্রীজির উদ্দেশ্য, যে শ্রম আর শ্রমের যেটা বলা হয়েছে, কোনো ধর্ম হয় না এবং কাজের কোনো বিকল্প হয় না। কাজের মাধ্যমেই মানুষের পরিচয় হয়। যে ভালো কাজ করবে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু কাউকে শত্রু ভাবা সেটা কোনো অবস্থা না হয়। এবং এই করে করে শ্রমিক আর মালিকের সাথে কত কল কারখানা যে বন্ধ করেছে। অনেকে মালিক পক্ষ এত টাকা খরচ করে গাড়ি কিনে, এবং শ্রমিকেরও কিন্তু সেই জায়গার মধ্যে তার প্রাপ্য, যেটা আমি বলছি, সেটাকে দেওয়ার জন্য এখন এই যে 4টা নতুন যে শ্রমিক আইন হয়েছে, সেটা করে কিন্তু এই কাভারেজ আসবে। এখন সমস্যা নেই। তো এতে করে আগামী দিন যে একটা নতুন একটা পরিবেশ সারা ত্রিপুরাতে তৈরি হয়েছে, সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না। আগে নাগের জলার উপর দিয়ে যেতে আমি নিজেও গাড়ি চালাতাম বহু বছর ধরে, স্কুটারও চালিয়েছি। নাগের জলার দিকে যাওয়া মানে আজকে শিওর এখানে কিছু একটা দরবার আছে। নাগের জলা ওখান থেকে ফিরতে আসে একটা বিরাট সমস্যা। এই যে একটা ভয়ঙ্কর পরিস্থিতি, আর এই পরিস্থিতি সৃষ্টি করেই আমার দখলদারির যে বিষয় সেটা ছিল। আমার কর্তৃত্বটা সেখানে আমার থাকতে হবে, এবং অনেক খবর আমাদের কাছে আছে যে না তা নয়। কারণ যারা আজকে এখানে বাসে করে যাবে, তারা কিন্তু সবসময় একটা সুন্দর একটা পরিবেশ চাই। এখানে গাড়িতে বসে যদি একটা মানে উৎকণ্ঠার মধ্যে থাকতে হয়, সে যাবে কি করে, কোথায় পৌঁছবে? সে আপনার আত্মীয় স্বজনও থাকতে পারে সেখানে, আপনার রিলেটিভও থাকতে পারে, সে তো পণ না। তো যাত্রী এবং যিনি কন্ডাক্টর, যিনি ড্রাইভার, মালিক, এই যে সূত্রটা, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। যিনি মালিকরা আছেন তাদেরও দেখতে হবে যে না, শ্রমিক বলছে যে টায়ারের অবস্থা ভালো না, আজকে এই টায়ার নিয়ে আমি যেতে পারবো না। আর মালিক ভাবছে আমি টায়ারও তো বারবার যদি আমি চেঞ্জ করি তাহলে তো আমার রোজগারই হবে না। আরে আপনার রোজগার থেকে আগে দেখতে হবে, স্পটে যান আপনি, সত্যিই ও বলছে কিনা।
এটাকে রিট্রেডিং করে আর কতদিন চালানো যাবে? এতে করে একজন লোক না প্রচুর লোকের জীবনহানি হতে পারে। এই যে বিষয়গুলো দেখে পয়সা কম কামালেও কিন্তু ভবিষ্যতে আপনার গাড়িটা যখন অ্যাক্সিডেন্ট হবে, মানুষ তো মরবেই, তার জন্য আপনার যে পয়সা খরচ হবে এবং গাড়ির যে ক্ষতি হবে, গিয়ে দেখবেন আপনি একটা টায়ার যদি আপনি পাল্টান, একটা টিউবকে যদি প্রপারলি আপনি যদি সেটাকে আপনার নতুন বা যেভাবে ভালো যাতে করা যায়, তাহলে আপনার কিন্তু অনেক বেশি লাভ হবে। আমরা কিন্তু সেই দিশায় আমরা যাই না। এগুলো কিন্তু বুঝতে হবে আপনার, যে আমি মানুষের জন্য আপনাকে একটা সুযোগ দিয়েছে। আমি একটা গাড়ির মালিক, গাড়ির আমি ড্রাইভার, আমি একজন কন্ডাক্টর, আর মানুষ সব জায়গায়। সেখানে যারা যাত্রীরা বসে তারা কিন্তু কমপ্লিটলি, আপনারা একবার ভাবুন, আমরা কিন্তু যখন গাড়িতে বসি একটা বারও কিন্তু আমরা ভাবি না আমার জীবনটা পুরোটা আমি সারেন্ডার করলাম আমার ড্রাইভারের কাছে। কোথায় কখন কি হবে, কাজে তার লাইবিলিটিসটা আপনার চিন্তা করেন। একজন ডাক্তারের উপর যখন একটা মানুষ যায়, সে কিন্তু ডাক্তারের উপর পুরো নিজেকে সারেন্ডার করে। একজন ড্রাইভার, তার পুরো কিন্তু দায়িত্ব এরকম ভাবে আসে। একজন মালিকের এরকম দায়িত্ব থাকবে যে আমি ড্রাইভারকে আমি দিয়েছি নিশ্চিন্ত মনে সেই গাড়িটা ভালো করে চালিয়ে নেবে। অনেক সময় অনেক খবর আসে, আমাদের তো পুলিশ ডিপার্টমেন্ট থেকে খবর আসে। আমি গাড়িটা, আপনারা সবাই জানেন যে যারা আজকে পাইলট যারা আছে, এয়ারক্রাফট চালা, ওদের অলরেডি কিন্তু বলা হয়েছে যে এত ঘন্টা আপনি কোন রকম নেশার সাথে যুক্ত হতে পারবেন না, এবং তার জন্য ব্রেথ অ্যানালাইসিস করে তারপর কিন্তু তাকে এত ঘন্টা ঘুমাতে হবে। এগুলো আইন আছে, এগুলো কিন্তু আপনাদের জন্য সবার জন্য প্রযোজ্য, এবং এতে করেই কিন্তু সমস্যা হয়। আর বাড়িঘরের সমস্যা, আর আমি আগে ট্রিপ পেলাম না কেন, আমার মাথা গরম হয়ে গেল, একজনের সাথে ঝগড়া, যারা এটাকে চালায় বলে ওকে দেয় আমাকে আগে দেয় না। এই মাথা গরম করে আপনি গাড়ির ভিতরে যখন 50 জন লোক থাকে, এই জিপটা কিন্তু তাদের উপর মেটাবেন না। মাথাটা ঠান্ডা রাখতে হবে, এবং এতগুলো জীবন নিয়ে আপনি কিন্তু খেলছেন। রাস্তাঘাটের আমরা জানি অনেকগুলো হটস্পট আছে, যে জায়গায় আপনি কত 5 মিনিট দেরিতে গেলে কোনো অসুবিধা হয় না, গিয়ে আমি কম্পিটিশন করলাম, পাশাপাশি আরেকটা চলে যাচ্ছে, আগে গেলে আরেকটা গাড়ি আগে গেলে আমি সেখানে লাইন ধরতে পারবো। ভাই, আমি মনে হয় এগুলো বিষয় নিয়ে এখানে যারা অ্যাসোসিয়েশন চালাচ্ছেন, আমি বলবো যে তার একটা প্রপার একটা গাইডলাইন্স আপনারা তৈরি করুন, তাড়াহুড়ো যেন না করে। আর ওই আমি সাইনবোর্ডে মাঝে মাঝে দেখি যে অনেক সময় লেখা থাকে, সাবধান বাণী দেয় যে স্পিড ইজ থ্রিল, স্পিড ইজ থ্রিল, কিন্তু মাঝে মাঝে ইট কিলস অলসো। তো বি কেয়ারফুল। এখান থেকে আমরা আজকে কিন্তু ত্রিপুরাতে আমাদের সরকার আসার পর থেকে আমি হয়তো 1-2টো ঘটনা হয়েছে, প্রতিদিন এই নাগরদোলা বাস স্ট্যান্ডে এই ধরনের ঘটনা থাকতো। আজকে কিন্তু সেটা নেই, কারণ আপনাদের এই সরকার এমন ভাবে চলতে চায় যে সবাইকে নিয়ে চলার একটা চিন্তা ভাবনা আছে, এবং এটা খুব প্রয়োজন। থাকবে দাবি দাওয়া ইত্যাদি থাকবে, এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন আমার কাছে 4টে জাত। একটা জাত হচ্ছে যে আমার কৃষক, যুবক, মহিলা এবং গরিব। আমি 4 জাতের যদি উন্নয়ন হয়, আজকে 25 কোটি মানুষকে আজকে যে তাদের যে বিপিএল ক্যাটাগরি থেকে আর্থসামাজিক উন্নয়নে তাদেরকে উপরে উঠিয়েছে, সেখানে উনি টার্গেট করেছেন। তো ড্রাইভার থাকবে না, ড্রাইভারও কিন্তু কোনোদিন মালিকও হতে পারে। আবার তার সাথে কন্ডাক্টরদের আমি একটু বলবো, যারা কন্ডাক্টররা আছেন, অনেক গাড়িগুলো দেখছি যাচ্ছে, কাজে চলবে, এটাও চলবে, কারণ যাত্রীরাও যাচ্ছেন। এটা না বন্ধ করে এখানে বাসন শুনবার জন্য আসা, এটাও চলবে। আমরা যেমন অনেক সময় আগে কোনো কারণে ডাক্তারদের যখন স্ট্রাইক হতো, তখন ওই পেন ডাউন করতাম আমরা। পেন ডাউন মানে আধা ঘন্টার জন্য, 1 ঘন্টার জন্য, কিন্তু ইমার্জেন্সি সার্ভিস আমরা
সবসময় রাখতাম। তা আপনাদের এটার জন্য কিন্তু একটা ইমার্জেন্সি সার্ভিস। মানুষের সাথে মানুষের মতো করে কথা বলা, কন্ডাক্টর যারা আছেন তাদেরকে বলবো যে বলার মধ্যেও একটা সুন্দরতা থাকা দরকার। এবং আপনাদের কিন্তু যখন আপনার নিয়মিত যারা যাত্রী আছে তারাও কিন্তু দেখে আর এই কন্ডাক্টর কেমন আছেন, একটা সম্পর্ক কিন্তু হয়ে যায়। আর কর্কশ ভাষায় যদি বলেন তাহলে কিন্তু আপনার আস্তে করে কিন্তু আপনি নিজেকে কষ্ট দেবেন এবং এটা একটা হ্যাবিট কিন্তু হয়ে যায়। আপনার বাড়ির থেকে বেরোবার সময় তালা বন্ধ করে সমস্ত দুঃখ দুর্দশা বাড়ির সমস্ত সমস্যা তালা মেরে তারপর বেরোবেন যে আমি যাচ্ছি। আমরা কোনো কাজ ছোট না, সব কাজ একরকম। আমাদের নিজেদেরও এরকম অনেক সংস্থা ছিল, অনেকগুলো কারখানা ছিল। আমি নিজেও ওই কারখানার এটা মালিক পক্ষ হয়ে অনেক সময় চেষ্টা করেছি ওখানে গিয়ে আমিও একটা কাজ শিখবা। কাজের মধ্যে এটা বুঝবার একটা ফিলিংস আছে। আমার একটা সুবিধা হয়ে গেছে, বয়স হয়েছে অনেক। সেই বয়সে এত বিভিন্ন ডাইমেনশনে আমি কাজ করেছি, খেলাধুলার বিষয়ে হোক, শিক্ষার জগতে হোক, কোনো না কোনো জায়গায় গেলে আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে আমি অনেক কিছু বলতে পারি। কাজে আজকে এখানে অত্যন্ত খুশির দিন। আমি বলবো যে এতদিন বাদে আপনারা এই 35তম যে প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান, সেটা কিন্তু তবে সার্থক হবে যে এই যে গতানুগতিক এতদিন ধরে এখানে একটা চলছিল, এই বাস স্ট্যান্ডে যে ধরনের একটা অশান্তির পরিবেশ, সেটা আপনারা কয়েকজন দায়িত্ব নেবেন, বলবেন। অনেক সময় শাসনও কিন্তু করতে হয়। শাসনের কারণে শান্তির জন্য শাসন করতে হয়, শান্তি প্রতিষ্ঠার জন্য মাঝে মাঝে শক্তিরও প্রয়োগ করতে হয়। আমি বলছি না সবার সাথে বাজেভাবে ব্যবহার করা, কিন্তু অনেক সময় বুঝিয়েও কথা বলা যায় যে তোমার সম্পর্কে এই রিপোর্ট আসছে। একবার আপনি ওকে বোঝাবার চেষ্টা করবেন, দ্বিতীয়বার করবেন, থার্ড টাইম ওনাকে আপনি বলবেন যা বলার। এই যে সম্পর্ক, সেই সম্পর্কের উপরে ভিত্তি করবে আমরা নতুন ত্রিপুরার কথা বলছি, নতুন ভারতের কথা বলছি, সেটা কিন্তু সম্ভব হবে আগামী দিন। কালকে আপনারা দেখেছেন যে ত্রিপুরাতে এতগুলো লোক মাননীয় গৃহমন্ত্রীজির ইচ্ছায় এটা হিন্দি সম্মেলন এখানে হয়েছে। এটা পুরো বিবরণ আপনারা নিউজ পেপার আজকে দেখেছেন। কিন্তু আপনারা ভাবুন, প্রায় 3000 লোক বাইরের থেকে এসছে। তো 3000 লোক যে এসছে, এতে করে আর আর্থিকভাবে কত লাভ হচ্ছে। সবাই হোটেলে তাদের থাকা খাওয়া, আপনাদের গাড়িতে করে যাওয়া আসা, এই যে অর্থনৈতিক উন্নয়ন। আবার ত্রিপুরা সম্পর্কে ওরা যে জানলো যে এখানে এতগুলো পর্যটন আছে, আগামী দিন ওরা আসবে, এখনো যাচ্ছে বহু জায়গায়। মাননীয় প্রধানমন্ত্রীজি দেখবেন যে ত্রিপুরাতে কিছুদিন আগে উনি আমাদের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরে আমরা যে ডেভেলপ করলাম তার জন্য উনি এসছে। উনি এসে কি বললেন যে কিতনা লোক यहाँ पर रोज आते हैं यहाँ पर जो पूजा देने। তা আমি বললাম আমার কাছে যা রিপোর্ট আছে প্রায় 2500 মতো লোক আসে, लेकिन आप आने के बाद मुझे लगता है वो आगे बढ़ेगा। কারণ কি, ওনার এই যে আশা, এই আশার কারণে কিন্তু সারা পৃথিবী জানলো। এবং এরপর আমরা দেখলাম ফুটফল এত বেড়ে গেছে, প্রচুর লোক। কিন্তু এখন খবর আমি পেলাম প্রায় 7-8 হাজার লোক বেরিয়ে আসছে ওখানে। এটা কিন্তু এই যে চিন্তাধারা, এর জন্য উনি পুজো দিয়েছেন। কিন্তু পাশাপাশি আপনার দেখুন, ওনার আরেকটা উদাহরণ আমি দিচ্ছি। যখন এবার আমরা সবাই সেখানে গেছি, যে বহুদিন বাদে এই যে আমাদের যে কুম্ভ স্নান যে আমরা করেছি, কুম্ভ মেলা, সেখানে মাঝখানে এতগুলো প্রতিষ্ঠিত হয়েছে কিনা, এমন একটা অবস্থা হয়েছিল এখানে আর যাওয়া যাবে না। আমিও কিন্তু এরপরে গেছিলাম। কিন্তু ওনার এর আগে কিছুদিন আগে, অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রীজি সেখানে গিয়ে উনি ডুবকি লাগাবার পর উনি কি বলতে চেয়েছেন যে অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। এরপর কিন্তু মানুষ যাওয়া শুরু করলো আবার। এই যে বিষয়গুলো, অনেকে এই ধরনের ফিলিংস অনেকেই বুঝে না। তো এই ধরনের যে প্রোগ্রাম, এতগুলো লোক বাইরের থেকে আসছে, প্লেনারি সেশন বাইরের থেকে হয় আমাদের এখানে, আমরা সব চ্যালেঞ্জ আমরা সেগুলোকে অ্যাকসেপ্ট করি একের পরে। আজকে আমার মনে আছে
যে যখন এই বাস স্ট্যান্ডের আমরা নতুনভাবে তৈরি করলাম, জরাজীর্ণ অবস্থায় ছিল আগে, এবং আগে সরকারি সব শ্রমিক দরদি ঠিকই বলতো, কিন্তু শ্রমিকদের ঠিকভাবে কোথায় ওনাদের বসার স্থান বা যারা গাড়িতে করে বিভিন্ন জায়গায়, যেহেতু এটা স্টেশন, তো এখান থেকে যারা যাত্রীরা কোথায় বসবে, তাদের সুযোগ সুবিধা, এগুলোর দিকে ওরা নজর নেই। ওদের হচ্ছে যে কিভাবে প্রশাসনের লোক আনতে হবে, এটাই হচ্ছে তাদের দিক মার্গদর্শন, এবং এগুলি করে করে ওরা 35 বছর রাজত্ব করেছে, এখনো চেষ্টা করছে। কিন্তু আমাদের সরকার আসার পর আমরা যখন ডিসিশন নিলাম, বিভিন্ন, শুধু এখানে না, বিভিন্ন বাস স্ট্যান্ডগুলো কিন্তু আমরা নতুনভাবে সাজিয়ে তুলছি। বেশ কিছুদিন আগে আমি অনেক জায়গায় বাস টার্মিনাস নতুনভাবে করার জন্য আমি ভার্চুয়ালি ফিজিক্যালিও অনেক জায়গায় আমি তার ভিত্তিপ্রস্তর স্থাপন করেছি। এখানে যখন এই নাগরজোলা বাস টার্মিনাসে যখন আমাকে জিজ্ঞেস করলো যে কার নামে দেওয়া যায়, আমি তখন বললাম যে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আজকে দেশের জন্য বলিদান হয়েছেন, দেশের অখণ্ডতার জন্য। এর চাইতে বড় আমার মনে হয় যে ওনাকে যদি আমরা সত্যিকারের অর্থে যদি সম্মান দিতে হয়, ওনার নামে যদি দেওয়া হয়, সবচেয়ে ভালো হয়। এখানে সভাপতি বলেছেন এই বিষয়টা, যিনি এখানে একটু আগে যিনি মাইকে ঘোষণা করছিলেন উনিও বলেছেন। তো এখানে তো এটা হলো, এবং খুব সুন্দর যেখানের ব্যবস্থা তৎকালীন সময় তো বেশ ভালোই ছিল, আমি জানি না এখন বর্তমান অবস্থা কি, কিন্তু এটাকে মেনটেন করাটা আমাদের দায়িত্ব, এবং কোনো জায়গায় যেন কোনো রকম গ্যাপ না থাকে সেটা আমি বলবো। আর সেটাকে সামনে রেখে আমি কিছুদিন আগে খোয়াই আমি গিয়েছিলাম কল্যাণপুরে যখন আমাকে আপনাদের প্রেসিডেন্ট মহোদয় বললেন যে আমরা ওনার একটা মূর্তি আমরা স্থাপন করতে চাই, আমি বললাম বাজেট কত, এইরকম চাইছে। আমি বললাম আরে আমি নিজে গিয়ে দেখে এসেছি, এবং এত সুন্দরভাবে কল্যাণপুরে একটা পার্কে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি স্থাপন, সেখানে মূর্তিটা বানিয়েছে, তুমি ওর সাথে কন্ট্যাক্ট করলে আমার মনে হয় খুব ভালো হবে, এবং দেখতে একদম মনে হয় যেন শ্যামাপ্রসাদ মুখার্জি বসে আছেন বা দাঁড়িয়ে আছেন। তো সে সাথে সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট করলেন, এবং আমি যা শুনলাম আমার নাম বলাতে একটু দামটাও কমিয়ে দিলেন। তো খুব ভালো লাগলো। আজকে দেখছিলাম আমি যখন উন্মোচন করছিলাম যে কল্যাণপুরে যেরকম ওনার মূর্তিটা আমি দেখে এসেছি, মানে বিলকুল একই রকম ভাবে এখানেও আজকে প্রতিষ্ঠিত হয়েছে। যারা একটু ভালো করে নজর দেবেন দেখবেন অনেক সময় আমরা এরকমও দেখেছি রবীন্দ্রনাথকে বানাতে গিয়ে মার্কসকেও বানিয়ে ফেলেছে এখানে, আমরা সবাই জানি। কারণ যিনি শিল্পী ওনার তো মার্কস নিয়ে খালি চিন্তা ভাবনা করতেন। অসাধারণ, সাধারণ হলে হবে না, অসাধারণ থাকতে হবে। তো অসাধারণ যারা, তারা এই অসাধারণ চিন্তা ভাবনা করে, সেটা বাধ্য হয়ে মানুষের চাপে সে রবীন্দ্রনাথের নামে যে মার্কস বানিয়েছিল আমরা সবাই জানি, সে রবীন্দ্র ভবন থেকে সরাতে বাধ্য হয়েছিল তৎকালীন সময়। খালি জাতীয় সড়ক ছিল 08, সেটা এখান থেকে এখন এটা 4 লেনের হবে। আমার মনে আছে গতবার আমি যখন গুয়াহাটি গিয়েছি তখন MORTH এর মাননীয় যে মিনিস্টার গডকারিজি রেখে আমি একটা ছোট কাগজ দিয়ে আমি ওনাকে বললাম যে আমাকে কিন্তু 4 লেন আমাকে বানিয়ে দিতে হবে। 6টা ন্যাশনাল হাইওয়ে হয়েছে, কিন্তু এটাকে 4 লেন করবো, এটাকে पहले भी था क्या? হ্যাঁ। তো এই আমাদের চন্দ্রপুর থেকে চোরাইবাড়ি পর্যন্ত উনি সাথে সাথে স্যাংশন দিয়েছেন। শুধু তাই না, এখান থেকে উদয়পুর পর্যন্ত 4 লেন কিন্তু হবে সেটা, এবং সেটারও অলরেডি DPR তৈরি হয়ে গেছে। আজকে আমাদের এখানে রাজ্যে প্রায় 10,000, কারণ আপনাদের রিলেশনে কিন্তু আমি কথাগুলো বলছি, রাজ্যে প্রায় 10,618 কিলোমিটার বড় সড়ক অলরেডি আমাদের আছে, যার মধ্যে 1,057 কিলোমিটার
হচ্ছে রাজ্য সরকারের। রাজ্যে জাতীয় সড়ক আগে কত ছিল 198 কিলোমিটার, সেটার থেকে বৃদ্ধি হয়ে কত হয়েছে 923 কিলোমিটার হয়েছে এখন। বিভিন্ন প্রকল্প আছে, আপনারা সবাই জানেন। প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা থেকে আরম্ভ করে অনেক মুখ্যমন্ত্রীর নাম দেওয়া আছে। 500 কিলোমিটার এবার আমরা ক্যাবিনেটে পাশ করেছি, যে অনেকগুলো গ্রামের তারা যখন বাড়ির থেকে বেরোয় পিচের রাস্তা যেতে গেলে কিন্তু এবড়ো খেবড়ো থাকে। অনেকের হঠাৎ করে ইমার্জেন্সি হলো, হসপিটালে যাওয়ার অসুবিধা, 1 কিলোমিটারের মধ্যে 500 কিলোমিটার আমরা স্যাংশন দিয়েছি মুখ্যমন্ত্রীর নাম দিয়ে। সেটাও কিন্তু যাতে মানে পেভার হোক বা আমাদের পিচের রাস্তায় হোক, ব্ল্যাক টপে হোক, সেইভাবে কিন্তু এবার আমরা সেটা দিয়েছি। তাছাড়া বিভিন্ন প্রকল্পে প্রায় 1817 কিলোমিটার দৈর্ঘ্যের 597টি রাস্তা এবং 20টি সেতু নির্মাণ করা হয়েছে, যার ব্যয় প্রায় 2400। আমি অলরেডি অফিসারদের বলেছি যতগুলো জায়গার মধ্যে এই যে লোহার ব্রিজগুলো আছে, বেলি ব্রিজ, সেগুলো সরাতে হবে। এবং বেলি ব্রিজগুলো যেখানে মানে অলরেডি বাঁশ দিয়ে তৈরি, সেখানে যেন স্থানান্তর করা যায়। ইচ্ছে হলে এগুলো মানে স্ক্রু বোল্টের বিষয় আছে, এগুলো ইজি খোলা যায়। অলরেডি আমি জিজ্ঞেস করেছি কোথায় কোথায় এখন পর্যন্ত লাগানো হয়েছে, এবং সেগুলো যাতে আরসিসি পিলার দিয়ে বক্স কালভার্টের মতো করে, এবং তারও কিন্তু কাজ শুরু হয়েছে। আমাদের সরকার এত ট্রান্সপারেন্সির মাধ্যমে কাজ করছে। আজকে শহর থেকে আরম্ভ করে আপনারা ভাবুন, যখন এই যে আমাদের রিং রোডটা যখন অলরেডি ওয়েস্টার্ন বাইপাস যে রিং রোড, সেটা কাজ শুরু হয়ে গেছে, এটারও অনুমোদন আমরা আসছে। এখানে যখন আপনার এই মাননীয় প্রধানমন্ত্রীজির যে ডিম প্রজেক্ট, যেটা আমরা এখানে একটা মল করছি, সেই মল যখন হবে সেটা তো আপনাদের যারা এখানে গাড়িগুলো চালায় তাদেরও লাভ হবে। এখানে আমাদের 16B+G সবচেয়ে উঁচু দালান আমরা তৈরি করছি গুর্খাবস্তিতে। সেটা একটা পেন্ডুলাম মুভমেন্ট, প্রায় 8.5 রিক্টার স্কেলে যদি ভূমিকম্প হয় সেটাকে উইথস্ট্যান্ড করতে পারবে। আমাদের এখানে 5 স্টার হোটেল হচ্ছে, এখন 5 স্টার হোটেল একটা টাটা কোম্পানির সাথে হয়েছে। সেটা করলে 200 জনের লোকের এখানে সংস্থান হবে। কিন্তু ইনডাইরেক্টলি যারা গাড়ি চালায়, যারা বিদেশ থেকে লোক আসবে, এক একটা রুমের ভাড়া 4টে রুম এক্সক্লুসিভ রাখবে, যার ভাড়া 1.5 লাখ থেকে 2.5 লাখ। তো বিদেশ থেকে তাদের চার্টার প্লেন নিয়ে আসবে তারা, কারণ টাটা কোম্পানির এরকম আছে। তারা আসলে ওখানে বসে থাকবে না, ওরা যখন বিভিন্ন জায়গায় যাবে তখন তো আমার শ্রমিক ভাইরা বা মালিকরা তাদেরই লাভ হবে, বোর্ডারের যারা সাপ্লাই করবে তারা হবে। আজকে একের পর এক আমাদের এই কাজগুলো আমরা করছি। আপনারা এর মধ্যে 1 বছরের মধ্যে আপনারা শুনলে অবাক হবেন যে এখানে এই কয়েক বছরের মধ্যে এত ডেভেলপমেন্ট আমরা করছি এখানে, যে সেটা যদি আমি বলি শেষ করা যাবে না। তো শুধু 1 বছরেই গত 1 বছরে প্রায় 1,500 কোটি টাকার আমি বিভিন্ন জায়গায় উদ্বোধন এবং ইনোগ্রেশন করেছি, শুধু 1 বছরে। এর জন্যই বলছে যে আমরা কাজ ছাড়া কিছু জানি না। আর যত বেশি, কারণ মানুষের কাছে আপনাদের কিন্তু একটা বিরাট শক্তি আমাদের জন্য। আমরা যদি জানি, কারণ সবাই কিন্তু বিরক্ত হয় যখন বলে এখানে একটা অশান্তি, তখন যারা রাজ্য চালায় তাদের কাছে কিন্তু একটা বিরক্ত বিষয় হয়, কেন বারবার এখানে হবে। আলোচনা আছে, কথাবার্তা বলতে পারি, যদি না হয় স্পষ্টতার সাথে বলা। তো সেইভাবে আমরা একের পর এক আমরা এখানে কাজ করছি। এখানে আমাদের যে আগামী দিন আমি আশা করি যে আপনারা যে কথাগুলো আমি বললাম সেই কথাগুলো অফকোর্স আপনারা মাথায় রাখবেন, এবং সেগুলো যদি আপনারা রাখেন তাহলে সাধারণ মানুষেরও লাভ হবে। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি এবার কি বললেন, যখন এবার অপারেশন সিন্দুর করলেন, উনি কি বললেন, একটা নতুন শব্দ দিয়েছেন। কি বলেছেন? যে নিউ ইন্ডিয়া, আমরা নতুন ইন্ডিয়া তৈরি করতে চাই। তো নতুন ইন্ডিয়া যদি তৈরি করতে হয়, নতুন ত্রিপুরা, নতুন আসাম সবাই যদি করে তবেই হবে। নিউ ত্রিপুরা আমরা করতে হবে। আমরা কোনো জায়গার মধ্যে মারপিটের যুগ এখন চলে গেছে, মারপিটের যুগ চলে গেছে, কিন্তু অন্যায়ভাবে বা বিভিন্ন ওষুধ অবলম্বন করে এই ইন্টার যে একটা কম্পিটিশন চলছে,
সেটা কিন্তু কোনো অবস্থা আগামী দিন হতে দেবো না। এবং সেটা আমি আপনাদের বলছি, হয়তোবা সময় লাগবে, কিন্তু কে কি আমাদের কাছে খবর আছে সেটা করতে দেবো না। এবং তা একমাত্র সম্ভব হবে যদি আপনাদের মতো অ্যাসোসিয়েশন, আপনারা সবাই মিলে যদি আমাদেরকে সাহায্য করেন, আমাদের সরকারকে, তবেই এটা সম্ভব হবে। আমি আবার এখানে আমাকে নিমন্ত্রণ করার জন্য এবং এখানে আসতে পেরে আমি অত্যন্ত আনন্দিত, এবং সবাইকে আমি আবার হার্দিক অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে আমার